আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজকে আমি এইচএসসি ইংলিশের ফ্লো চার্টের উপর একটি ক্লাস নিব। আমাদের বেশিরভাগই সমস্যা থাকে এই ফ্লো চার্টে, এবং ফ্লো চার্টে কিন্তু আমাদের 5 নাম্বার রয়েছে। আশা করি এই ক্লাসটি করার পর তোমার ফ্লো চার্টের সমস্যা থাকবে না, এবং ফ্লো চার্টে যে 5 নাম্বার আছে ইনশাল্লাহ তুমি সেটি সিকিউর করতে পারবে। তাহলে চলো শুরু করি। আগে আমি বলি ফ্লো চার্টটা কী। ফ্লোচার্ট হলো নির্দিষ্ট কোনো বিষয়বস্তুকে কেন্দ্র করে একাধিক বক্সের মধ্যে নির্দিষ্ট ধারা বজায় রেখে অ্যারো সাইন নির্দেশনাপূর্বক স্টেপ বাই স্টেপ উপস্থাপন করা। মানে তোমাকে কোনো একটা নির্দিষ্ট বিষয়বস্তু দিবে, যেটি প্যাসেজে থাকবে এবং প্রশ্নে দেওয়া থাকবে যে একটি নির্দিষ্ট বিষয়বস্তু দিবে। যেমন এই ফ্লো চার্টের ক্ষেত্রে একটু খেয়াল করো, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য কন্ডিশনস অফ দ্য অ্যাডোলেসেন্স গার্লস আফটার ম্যারেজ। এক্ষেত্রে তোমাকে বিষয়বস্তু ঠিক এভাবে প্রশ্ন দিয়ে দিবে। এরপরে একে কেন্দ্র করে একাধিক বক্স, যদিও এখানে একাধিক বক্সের ক্ষেত্রে তোমাকে ইন্টারে ঠিক 5টি বক্সে পূরণ করতে হবে, এবং 5টি বক্সের উপর 5 নাম্বার পাবে, এবং তার নির্দিষ্ট ধারা বজায় রেখে অ্যারো সাইন পূর্বক, এই যে অ্যারো সাইন দেখছো, এই অ্যারো সাইন পূর্বক স্টেপ বাই স্টেপ উপস্থাপন করতে হবে। এক্ষেত্রে তোমাকে যে 5টি বক্স দিবে ওইটির উপর 1 নাম্বার করে 5 নাম্বার পাবে। এরপরে ফ্লো চার্টের ক্ষেত্রে ফ্লো চার্টের যে 5টি বক্সে তোমাকে ইনফরমেশান দিতে হবে, এই ইনফরমেশান কিন্তু তুমি ক্লজ আকারে দিতে পারবে না, তাহলে তোমাকে ফ্রেজ আকারে দিতে হবে। এখন আমাদের বেশিরভাগের সমস্যা থাকবে ফ্রেজ কি। আসে একটু ফ্রেজ কি। ফ্রেজ হলো যেটাতে কখনো সাবজেক্ট এবং ফাইন ভার্ব থাকবে না। যেমন টু টেক এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। এখানে তুমি টু টেক এক্সারসাইজ যেখানে আমি খাড়া করে রেখেছি, দেখো এখানে কোথাও কোনো সাবজেক্ট বা ফাইন ভার্ব নেই। আবার এই ফ্রেজগুলি কিন্তু সেন্টেন্সের একটি এলিমেন্ট হিসেবে কাজ করে। যেমন টু টেক এক্সারসাইজ, এটি কিন্তু একটি শব্দগুচ্ছ, এবং এই পুরা সেন্টেন্সের এটি সাবজেক্ট হিসেবে কাজ করছে। যেমন রিডিং নোবেলস, এটির ভিতরে কোনো সাবজেক্ট বা ফাইন ভার্ব নেই, ঠিক আছে, কিন্তু এটি এই শব্দগুচ্ছটি পুরা সেন্টেন্সের কী হিসেবে কাজ করছে, সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। তাহলে আমরা যদি বলি ফ্লো চার্টে কী আসবে না কী আসবে, এবং ফ্লো চার্টে আমি কয়েকটি স্টেপ দিয়েছি, এই স্টেপ বের করে যদি ফ্লো চার্ট সলভ করতে থাকো তাহলে ফ্লো চার্ট সলভ করা সহজ হয়ে যাবে। দেখো, প্রথমে যদি বলি ফ্লো চার্টের ক্ষেত্রে সাবজেক্ট আসবে না এবং ফাইনিট ভার্ব আসবে না, তাহলে এই বিষয়টা মাথায় রেখে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব আসবে না। এরপরে ফ্লো চার্ট সলভ করার কিছু টেকনিক আমি দিয়েছি। ফ্লো চার্ট যেহেতু তোমাকে একটি প্যাসেজ দেওয়া থাকবে এবং এই প্যাসেজ আকারেই তো তোমাকে ফ্লো চার্ট লিখতে হবে, তাহলে আমি তোমাকে 3টি টেকনিক দিব, এবং এই 3টি টেকনিকে তুমি সলভ করবে। দেখো, প্রথমে যখন ফ্লো চার্ট তুমি করবে, তখন যে প্যাসেজটি তোমার পরীক্ষার হলে তোমার প্রশ্নে দেওয়া থাকবে, ওখান থেকে যে বিষয়বস্তু তোমাকে যে বিষয়বস্তুর উপর ফ্লো চার্ট করতে বলবে, ওই বিষয়বস্তুর প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করবে। কি করবে? তথ্য খুঁজে বের করবে। তাহলে আগে আমি এই কাজটি করি। দেখো, তাহলে এখানে যে বিষয়টি বলেছে সেই বিষয়ের উপর তোমাকে প্রথমে একটি সলভ করে দেওয়া থাকবে, যে ড্রপিং আউট অফ স্কুল। তাহলে এটি একটি কন্ডিশন, যে এক্ষেত্রে আফটার ম্যারেজ তাদের যে অবস্থা হয়, সেই অবস্থার উপর তোমাকে যে 5টি তথ্য লিখতে হবে, তাহলে সেই তথ্যগুলো আগে তুমি কি করবে? খুঁজে বের করবে। তাহলে আমরা যদি তথ্য খুঁজে বের করি যে হোয়াট ইজ দ্য কন্ডিশনস অফ দ্য অ্যাডোলেসেন্ট গার্লস আফটার ম্যারেজ, তাহলে আমরা যে প্রথম তথ্য খুঁজে বের করব, এই ক্ষেত্রে প্রথমে লাইন বা লাইন পড়বে। দেখো, মানে এটির যে প্রভাব, যে রেজাল্ট, এটি বের করতে বলছে। তাহলে দেখো, হোয়েন এ গার্লস গেট ম্যারিড শি ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল। তাহলে সে প্রথমে কি করে? স্কুলকে ড্রপ আউট করে। তাহলে এটি হলো তার এগুলো হয় কি তার কন্ডিশনস, মানে তার অবস্থা। তখন অবস্থা কি হয়? তাকে স্কুল ছেড়ে দিতে হয়, এটি তার অবস্থা। এরপরে যদি আমরা দেখি, তোমাকে প্রশ্ন একটি উত্তর অলরেডি দেওয়া থাকবে, এটি এই ক্ষেত্রে আর বাকি 5টা তোমাকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে এই তথ্য কিন্তু আবার তুমি দ্বিতীয়বার লিখতে পারবে না। তাহলে শি ড্রপস আউট অফ স্কুল, এটা যদি আমরা তথ্য বের করি সেটা আমরা অ্যাড করতে পারবো না। এরপরে দেখি, বিগিনস ফুল টাইম ওয়ার্ক ইন হার ইন লস হাউস হোল্ড। তাহলে এক্ষেত্রে এটা আরেকটি তথ্য, তাহলে এটা আমরা প্রথমে কী করে ফেলবো? নোট করে ফেলবো। কী করে ফেলবো? নোট করে ফেলবো। এরপরে শি ইজ মার্জিনালাইজড, তাহলে এটিও একটি তথ্য, আমরা লিখে ফেলবো। এরপরে শি বিকামস ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউস ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স। তাহলে এই ক্ষেত্রে এত বড় লাইন কিন্তু তুমি ফ্লো চার্টে অ্যাড করতে পারবে না। জাস্ট ইম্পর্টেন্ট লাইনটি অ্যাড করবে, যে শি বিকামস ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউস। তাহলে এখানে সব কথা এসে যাচ্ছে। তারপর এখানে আরও যদি আমরা দেখি, শি লুজ হার মোবিলিটি, তাহলে এক্ষেত্রে তার গতিময়তা সে হারিয়ে ফেলে। তাহলে এই ক্ষেত্রে এটিও একটি আমাদের তত্ত্ব।
এক্ষেত্রে আরেকটি তথ্য অ্যাড করতে হবে। যদি আমরা আরেকটি তথ্য অ্যাড করি তাহলে হবে, তাহলে আরেকটি তথ্য যদি আমরা বলে করি ফেস হেলথ রিস্ক, তাহলে প্রথম ফ্লো চার্ট সলভ করার ক্ষেত্রে কাজ হবে ফ্লো চার্টের ক্ষেত্রে তথ্য খুঁজে বের করা, যেটি আমরা খুঁজে বের করলাম এবং তা নোট করে ফেলা, নোট করলাম। এরপরে যে তথ্য তুমি লিখেছো সেটি কি সেন্টেন্স নাকি ফ্রেজ, আগে তা বের করবে। যদি হয় সেন্টেন্স তাহলে তাকে কি করতে হবে, ফ্রেজ করতে হবে। তাহলে আর যদি ফ্রেজে তুমি যদি বের করার সময় ফ্রেজে বের হয় তাহলে তার কিছু করার দরকার নেই। যদি সেন্টেন্স হয় তবে অবশ্যই প্রথমে তোমাকে কী করতে হবে, সাবজেক্ট বাদ দিতে হবে। এবং সাবজেক্টকে কীভাবে বাদ দিবে, সাবজেক্টকে হয় তুমি প্রসেসিভ করবে, নয়তোবা ডিরেক্ট কী দিয়ে দিবে, বাদ দিয়ে দিবে। তাহলে প্রথমে আমরা যদি বলি এখানে আমরা যে সাবজেক্ট দেখেছি সি, তাহলে আমরা সিকে কী দিয়ে দিব, বাদ দিয়ে দিলাম সিকে। আচ্ছা, এরপরে সাবজেক্ট বাদ দেওয়ার পর ভার্বের ক্ষেত্রে বিভার্ব কি দিব, বাদ দিয়ে দিব, অর্থাৎ ভার্বকে নন ফাইনিট বানাবো। হয় আমরা বিভার্ব যেগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে দিব এবং অথবা ভার্বকে আমরা কি করব, নন ফাইনিট ভার্বে পরিণত করব। এছাড়া আর্টিকেল, নাউন, প্রনাউন, রিপিটেশন কি দেওয়া, বাদ দেওয়া। যে সেন্টেন্সে তুমি দেখছো আর্টিকেল আছে সেটি বাদ দিয়ে দিবে। নাউন, প্রনাউন, রিপিটেশন, বারবার প্রনাউন রিপিট হলে বা কোনো একটা নাউন রিপিট হলে তাও কি দিয়ে দিবে, বাদ দিয়ে দিবে। মানে ফ্রেজকে কী করা, একটা শর্ট নোটে নিয়ে আসা। তাহলে আমরা এগুলো কি করতে হবে, আরেকটু ছোটো করতে হবে। যেমন প্রথমে যদি আমি বলি ফাইন্ডিং ইনফরমেশনে যে তথ্য খুঁজে বের করেছি সেখান থেকে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব কি দেওয়া, বাদ দিয়ে দেওয়া। তাহলে এক্ষেত্রে এরপরে আরেকটি প্রশ্ন আসে যে এখানে তোমাকে আইএনজি দিয়ে থাকবে অনেক সময়, অথবা অনেক সময় পার্টিসিপল থাকবে। যদি এরকম ইনফরমেশনে যদি আইএনজি দেওয়া থাকে তাহলে এরপরের বক্সগুলোকে আইএনজি করার চেষ্টা করবে, এটি হলো বেটার হয়। যদি কোনো সময় দেখবে যে কয়েকটা বক্সে তুমি আইএনজি করার কোনো স্কোপ পাচ্ছ না, তাহলে তখন তুমি কি করবে, তখন পার্টিসিপল ইউজ করবে, আইএনজি ইউজ না করলেও হবে। কিন্তু যেহেতু আমরা এখানে আইএনজি ইউজ করা কি রয়েছে, সুযোগ রয়েছে, তাই এক্ষেত্রে আমরা ভার্ব প্লাস আইএনজি ইউজ করব। মূলত এখানে যে ফরম্যাট দেওয়া থাকবে চেষ্টা করবে যে ওই ফরম্যাটটি ফলো করার। তাহলে এখানে দেখো এটি আমরা যে তথ্য লিখেছি এখানে দেওয়া হচ্ছে ড্রপিং আউট অফ স্কুল, তাহলে আমরা এখানে বিগিনস দেওয়া আছে, তাহলে বিগিনিং আমরা এটাই কি, বিগিনিং ফুল টাইম ওয়ার্ক ইন হার ইন লস হাউস হোল্ড। এরপর আমি একটা জিনিস বলেছিলাম যে প্রোনাউন রিপিটেশন বাদ দেওয়ার জন্য, তাই আমি এখানে ইন হারটা বাদ দিলাম, ইন লস হাউস হোল্ড, তাহলে ঠিক হলো। এরপরে মার্জিনালাইজড, তাহলে এই ক্ষেত্রে আমি এটা বলতে পারি যে বিকামিং মার্জিনালাইজড অথবা গেটিং মার্জিনালাইজড। এরপরে শি বিকামস ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউস, তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে কি দিব, বাদ দিয়ে দিব, সাবজেক্টকে বাদ দিয়ে দিব। এরপরে বিকামিং ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউস, তাহলে এটি গেল। এরপরে শি লুজ হার মোবিলিটি, তাহলে আমি যে বলেছি সাবজেক্টকে বাদ দিয়ে দিব। এরপরে লুজিং হার মোবিলিটি, শেষ। এরপরে ফেসকে আমরা কী করে দিব, ফেসিং হেলথ রিস্ক, তাহলে দেখো আমাদের ঠিক পাঁচটি ফ্রেজ হয়ে গেছে এবং এই পাঁচটিতে আমরা কি করেছি, আইএনজি ব্যবহার করেছি। তাহলে এই ক্ষেত্রে যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো মাথায় রাখবে। প্রথমে বিষয়বস্তুটা কি বলছে তা পড়বে, তারপর এখান থেকে তত্ত্বগুলো বের করবে, তত্ত্বগুলোকে সেন্টেন্সে থাকে তাকে কিসে নিয়ে যাবে, ফ্রেজে নিয়ে যাবে, সাবজেক্ট বাদ দিয়ে দিবে, বিভার্ব বাদ দিয়ে দিবে, ভার্বকে নন ফাইন করে ফেলবে, আর্টিকেল, নাউন এবং প্রনাউন রিপিটেশন থাকলে তা কি করবে, বাদ দিয়ে দিবে। আরেকটু এক্সারসাইজ করে দেখি আর একটু ক্লিয়ার হবে। যেমন এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাডভান্টেজেস অফ প্র্যাকটিসিং মেডিটেশন। তাহলে এক্ষেত্রে মেডিটেশনের যে উপকার রয়েছে তার উপর একটি কী করতে হবে, ফ্লো চার্ট করতে হবে। তাহলে এক্ষেত্রে এই প্যাসেজের ক্ষেত্রে তুমি আগে যে তত্ত্বগুলো মেডিটেশনের উপকারের উপর সেগুলো আগে তুমি বের করবে। যেমন তুমি যদি প্রথমে লাইনটি পড়ো যে এটি হলো অ্যাচিভিং দ্য বডিজ রিলিজ ফ্রম ওয়ার্ল্ডলি কেয়ার্স, এরপরে ক্রিয়েটিং ইনার হারমোনি এবং রিডিউস স্ট্রেস অ্যান্ড টেনশন, এগুলো হলো মেডিটেশনের উপকার। ইমপ্রুভ ব্রিথিং অ্যান্ড প্রোগ্রেসিভ রিল্যাক্সেশন ব্রিংস এ স্টেট অফ কামনেস। তাহলে আমি এই প্যাসেজটা পরে এই তত্ত্বগুলো আমি কী করেছি, বের করেছি। পরীক্ষা হলে ঠিক এভাবে একটি ছোটো করে পেন্সিল দিয়ে সাইন দিয়ে তত্ত্বগুলোকে তুমি হাইলাইট করে রাখিও। এরপরে তথ্যগুলোকে আমরা কী করবো, একটু মডিফাই করব। তাহলে আমরা যখন বললাম ফাইন্ডিং ইনফরমেশন, প্রথম বললাম অ্যাচিভিং দ্য
bodies release from worldly cares। দেখো এখানে কি দেখা যাচ্ছে প্রথম প্রশ্নে ট্রেনিং অফ দ্য মাইন্ড, তাহলে এই ক্ষেত্রে এইটি যেহেতু আইএনজি রয়েছে এরপর এগুলো আমরা কি করব আইএনজি করার চেষ্টা করব। তাহলে এক্ষেত্রে আমরা যদি বলি অ্যাচিভিং, আমরা এখানে রয়েছে কি অ্যাচিভ, তাহলে আমরা কি এটা কি করে দিলাম অ্যাচিভিং করে দিলাম অ্যাচিভিং। এরপরে ক্রিয়েটিং ইনার হারমোনি, এখানে প্রশ্ন দেওয়া আছে ক্রিয়েটিং ইনার হারমোনি, এটাকে আমরা ঠিক একইভাবেই রাখবো। তাহলে এটি একইভাবে রইল রিডিউস স্ট্রেস অ্যান্ড টেনশন। তুমি চাইলে রিডিউসিং স্ট্রেস আর আবার 4 নম্বরে রিডিউসিং টেনশন এভাবে আলাদাভাবে লিখতে পারো, সমস্যা নেই। তাহলে এক্ষেত্রে আমরা যেহেতু প্রশ্ন আইএনজি দেওয়া আছে তাহলে আমরা এটা কী করলাম আইএনজি করলাম রিডিউসিং স্ট্রেস অ্যান্ড টেনশন, ঠিক আছে। এরপরে ইমপ্রুভ দেওয়া আছে, আমরা এটা কী করে দেবো ইমপ্রুভিং ফোকাস, শেষ। এরপরে ব্রিংস, তাহলে এটাকেও আমরা কী করে দিব আইএনজি করে দিব ব্রিঙ্গিং অ্যা স্টেট অফ কামনেস। তাহলে দেখো ফ্লো চার্ট করা কত সহজ। তোমাকে এখানে যে প্যাসেজের যে তত্ত্ব আছে তা বের করবে, তত্ত্ব বের করার পর সেগুলোকে সুন্দর করে নোট করে লিখবে এবং সেগুলো সেন্টেন্সে থাকলে তাকে ফ্রেজে নিয়ে যাবে, এবং এখানে যদি আইএনজি থাকে তুমি এগুলোকে কী করে দিবে আইএনজি করে দিবে। তাহলে আসলে ফ্লো চার্ট এভাবেই সলভ করতে হয়। এক্ষেত্রে তোমাকে এই তথ্যগুলো আগে নোট করে নিজেকে লিখতেই হবে, কারণ এটি ফ্লো চার্ট ইনফরমেশনের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে। আরেকটি বিষয় ইনফরমেশন, এটি কিন্তু আনকাউন্টেবল নাউন এবং এটি কখনো ইনফরমেশনস হবে না, এটি মাথায় রাখিও। আচ্ছা, যে বিষয়টি বলছিলাম যেহেতু এটি ফ্লো চার্ট তথ্যের উপর ভিত্তি করে, তাহলে আগে তোমাকে তথ্যগুলো কিন্তু কী করতে হবে বের করতেই হবে এবং তারপর এগুলোকে মডিফাই করবে, তাহলেই হয়ে যাবে। যদি এখানে আইএনজি থাকে তুমি বাকিগুলো আইএনজি করার চেষ্টা করবে, যদি আইএনজি না থাকে আমরা নর্মাল পার্টিসিপলে থাকে বা অন্য ফরম্যাটে থাকে বা শুধু একটি ওয়ার্ডে থাকে, তখন তুমিও চেষ্টা করবে সেইভাবে লেখার। আর যদি দেখছো ওই ফরম্যাটটি ফলো করার সময় কোন একটা বক্স বেজে গেছো, তাহলে তুমি তখন তোমার মতো ফ্রেজ ইউজ করতে পারবে, এটা তো সমস্যা হয় না। এরপর সলভ কীভাবে করবে, সলভের ক্ষেত্রে বা এভাবে পাশাপাশি করলে তোমার লেখাটা খুব বিশ্রী হবে এবং এই ক্ষেত্রে এবং তোমার তথ্যগুলো স্পষ্ট দেখা যাবে না। তো তুমি কি করবে এগুলোকে উপরে উপরে করবে, মানে আগে উপরে একটা তথ্য দিবে তারপর নিচে আরেকটা তথ্য দিবে, এইভাবে করতে থাকবে। এরপরে এই অ্যারোগুলো আর বক্সের সাথে কানেক্ট হয় না, এটি দেখেছো, চেষ্টা করবে এগুলো কানেক্ট না করার, যেহেতু প্রশ্নে বা দেওয়া রয়েছে। এরপরে ফ্লো চার্টের পরে আরেকটি বিষয় সবসময় মাথায় রাখবে, ফ্লো চার্টের পরে তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথম ক্ষেত্রে যে ওয়ার্নিং দিলাম সেটা হলো ফুল স্টপ না দেওয়া, তারপর অ্যারো চিহ্নটা ওই আরেকটা বক্সের সাথে কানেক্ট না করা। এরপর অনেকের প্রশ্ন থাকে যে প্রথম অক্ষরটি আমরা বড় হাতে লিখবো কিনা, মানে ক্যাপিটাল লেটার লিখবো কিনা। এক্ষেত্রে এর আগেরটাতে দেখো সাউন্ডস অফ এ ফর্মার স্লিপস, তাহলে এক্ষেত্রে সাউন্ডস এক্ষেত্রে এসটা তোমাকে ক্যাপিটাল লেটার দিয়েছে, চেষ্টা করবে বাকি তথ্যগুলো ক্যাপিটাল লেটার দেওয়ার। আবার ট্রেনিং টিটাও কি রয়েছে স্মল লেটার রয়েছে, তাহলে বাকিগুলো চেষ্টা করবে স্মল লেটারে লেখার চেষ্টা করবে, তাহলে হবে। তুমি এক্ষেত্রে দিক নির্দেশনার জন্য তুমি শুধু এটাকে ফলো করতে থাকবা, এটি যে ফরম্যাটে থাকবে বাকিগুলো ঠিক একই ফরম্যাটে লেখার চেষ্টা করবে। আশা করি এভাবে বাসায় বসে প্রথমে ইনফরমেশনগুলো ফাইন্ড আউট করে তারপর নোট করে সেখান থেকে প্রয়োজনীয় সব কিছু রেখে আরগুলো বাদ দিয়ে ফ্লো চার্ট তৈরি করবে। এভাবে করতে থাকলে ফ্লো চার্টে পাশে পাস পাওয়া কিন্তু সম্ভব এবং এটি খুবই সহজ। এই নিয়মটি ফলো করিও, আশা করি তোমার জন্য সহজ হয়ে যাবে। তোমার জন্য শুভকামনা রইল। আশা করি ফ্লো চার্টটা আগের চেয়ে একটু হলেও সহজ হয়েছে। এরকম আরও কিছু ক্লাস আসবে, সাথে থেকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।